আমরা প্রায়শই বলি মন খারাপ লাগছে। মন বলে আলাদা করে কোনো অর্গান নেই। ডিপ্রেশন ব্যাপারটা এখনো যেন অসুখের জাতে উঠতে পারেনি। ডিপ্রেশনে খুব বেশি ড্রামাটিক ব্যাপার স্যাপার হয় না। কয়েকটা লক্ষণ, কয়েকটা রেড ফ্ল্যাগ। দিনের পর দিন আমার কোনো রকম এনার্জি নেই শরীরে, জীবনে আর বেঁচে থাকার কোনো কারণও নেই। কাউকে কাউকে বলা হয় কাউন্সেলিং করার জন্য, কাউকে বলা হয় ওষুধ খেতে হবে। যে কোনোটাই একটা চুজ করা যেতে পারে, সেটা রোগীর চয়েসের উপরে। এবং এখানেই মনে হয় চলে আসে পরিবারের ভূমিকা। সাপোর্টিভ হওয়া এবং প্র্যাকটিক্যাল হওয়া। পাগলের ডাক্তারের তকমা যেন সরছে না। মানুষ প্রশ্ন করে না। অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা যেটা বেশ কার্যকর এবং নিরাপদ। RTMS বলে, এটা একটা টাইপের ম্যাগনেটিক থেরাপি। ডিপ্রেশনের মতো সমস্যা থেকে কয়েক ঘন্টায় একটা রিলিফ পাওয়া যাচ্ছে। টোটালি পেইনলেস। যারা এরকমই কোনো অন্ধকারে হাতড়াচ্ছেন, পথ খুঁজে পাচ্ছেন না বা বুঝতে পারছেন না, কনফিউজড, আপনি ঘরে বসে তো কোনোভাবেই এইখান থেকে বেরোতে পারবেন না। আমরা প্রায়শই বলি মন খারাপ লাগছে, কিন্তু মন কতটা খারাপ হলে তা অসুখের পর্যায়ে পৌঁছয় সেটা জেনে রাখাও জরুরি। শুধু মন কেন, এই খারাপের সঙ্গে কিন্তু জড়িয়ে থাকে শরীর, মস্তিষ্ক, স্নায়ু, আরও অনেক কিছুই। আজ দ্য ওয়ার্ল্ড আরোগ্যর নতুন পডকাস্টে এমন একজনের সঙ্গে কথা বলবো যিনি এই নীরব জটে আলো ফেলেন, প্রতিনিয়ত পথ দেখান বহু মানুষকে। আমার সঙ্গে রয়েছেন ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতার স্নায়ু মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌমেন কর্মকার। ওয়েলকাম ডক্টর, দ্য ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত। ডাক্তারবাবু, মন খারাপ বা ডিপ্রেস লাগছে, এই কথাটা আমরা কম বেশি সবাই বলি নানা সময়ে, কিন্তু ক্লিনিক্যালি মনে হয় ডিপ্রেশন জিনিসটা কেবলই এমন মন খারাপ নয়, এবং ক্লিনিক্যালি এটার ভাষা, এটার অর্থ সবটাই আলাদা। সেইটা ঠিক কি, যদি আমার দর্শক বন্ধুদের একটু বুঝিয়ে বলেন। সো আমরা এই যে মন খারাপ, মন ভালো লাগছে না, অবসাদ, এই জিনিসটা বলি, বাট সেটা না প্রতি সকাল বিকেলের মধ্যে তারতম্য হতে পারে। কিন্তু এই জিনিসটাই যখন একটা লম্বা সময় ধরে, বই অনুযায়ী প্রায় 2 সপ্তাহ বা তার বেশি, বেশিরভাগ দিনই মন খারাপ থাকছে, আমার আগের কোনো জিনিসই ভালো লাগছে না, কোনো রকম আমি এনার্জি পাচ্ছি না, কোনো ব্রেক আসছে না, নতুন ভালো লাগা তৈরি হচ্ছে না, এবং সেটা আমার দৈনন্দিন জীবন, আমার কাজের জায়গা, পড়াশোনা, চাকরি বাকরি, রিলেশনশিপ সব কিছুকেই যখন অ্যাফেক্ট করছে, আমি তখনই সেটাকে ক্লিনিক্যালি ডিপ্রেশন বলবো। এটা জাস্ট তখন আর মন খারাপ নয়, তখন এটা একটা মেজর ডিপ্রেশনের পর্যায়ে পৌঁছে গেছে, যেটা একটা মানসিক রোগ এবং যার চিকিৎসা দরকার। ঠিক। ডাক্তারবাবু, আপনি তো স্নায়ু মনোরোগ বিশেষজ্ঞ, নিউরোসাইকিয়াট্রিস্ট, তো এই যে মনের অসুখ, সাইকিয়াট্রিস্ট যেটা, তার সঙ্গে নিউরো অর্থাৎ স্নায়ুর সম্পর্কটা ঠিক কিরকম? মন বলে আলাদা করে কোনো অর্গান নেই, ব্রেনই পুরো জিনিসটা ডিসাইড করে। ব্রেনের মধ্যে, ব্রেনের যে কোষগুলো আছে, সেলগুলো আছে, সেগুলোর মধ্যে বিভিন্ন বৈদ্যুতিক তরঙ্গ সেগুলো চলাফেরা করে, বিভিন্ন কেমিক্যালস আছে, সেই কেমিক্যালসগুলো আপ অ্যান্ড ডাউন হতে থাকে। সো বেসিক্যালি যেটা হয় যে এই মন খারাপ যখন একটা সময় পরে মানসিক অবসাদ, ডিপ্রেশনের রোগে পৌঁছে যায়, তখন সেক্ষেত্রে সেরোটোনিন নামক এক ধরনের ব্রেনের কেমিক্যাল, সেটার ভারসাম্য সেটা নষ্ট হয়ে যায়। ডোপামিন আরেক ধরনের কেমিক্যাল, সেটা নষ্ট হয়ে যায়। সো এক কথায় বলতে গেলে এই মন খারাপ বা মানসিক অবসাদ, এই জিনিসটা কিন্তু আদতে ব্রেনেরই এক ধরনের রোগ, একটা হরমোনাল ডিসব্যালেন্স, কেমিক্যাল ডিসব্যালেন্স ইন দ্য ব্রেন। সো ব্রেনেরই রোগ এই জিনিসটা, মানে ফলে এটার একটা স্পষ্ট ডাক্তারি ব্যাখ্যা রয়েছে। একদম। কিন্তু কি হয় এখনো পর্যন্ত, ইনফ্যাক্ট এই 2025 সালেও আমরা কিন্তু অনেকেই আশপাশে দেখি বা শুনি, এই যে ডিপ্রেশন ব্যাপারটা এখনো যেন অসুখের জাতে উঠতে পারেনি। মানে অনেককে আমি এরকম একটু রুড কথাও বলতে শুনেছি, ও তো কুঁড়ে, ও তো অজুহাত দেয় ডিপ্রেস বলে। মানে এইটা কেন এখনো পর্যন্ত এই সহানুভূতির জায়গা বা এই ধারণাটা কেন ভাঙলো না যে ডিপ্রেশনটাও একটা অসুখ? একটা কারণ যেটা আপনি বললেন যে কুঁড়েমি, সেই জিনিসটাও তো অনেকটা ডিপ্রেশনেরই মতো। দ্বিতীয় জিনিস হচ্ছে যে ডিপ্রেশনে খুব বেশি ড্রামাটিক ব্যাপার স্যাপার হয় না, যে ক্ষেত্রে যেটা অন্যান্য মানসিক রোগের ক্ষেত্রে দেখা যায় যে রোগী খুব বেশি উত্তেজিত, খুব বেশি ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, চেঁচামেচি করছে। ডিপ্রেশনে সেই জিনিসটা একদমই হচ্ছে না। মন খারাপ হলেও রোগী ঘরের ভেতরে বসে থাকছে, সেটা যখন দীর্ঘায়িত হচ্ছে এবং সেটা ডিপ্রেশনের পর্যায়ে পৌঁছে যাচ্ছে, তখনও সে ঘরের ভেতরেই বসে থাকছে। এবং সেই জিনিসটা সেই কারণেই সম্ভবত এই ড্রামার অভাবের জন্যই বোধহয় যাতে উঠতে পারে, করা যাচ্ছে না, যেটা আর কি স্বীকৃত হচ্ছে না। একদম। আপনি যদি আমার দর্শক বন্ধুদের এই প্রসঙ্গে কয়েকটা রেড ফ্ল্যাগ বলেন, মানে অনেক সময় হয় না, আমি নিজেই বুঝে উঠতে পারছি না যে আমার এটা সাময়িক মন খারাপ নাকি আমি সত্যি আক্রান্ত, কয়েকটা লক্ষণ, কয়েকটা রেড ফ্ল্যাগ যেগুলো দেখলে
আমি ডাক্তারের দ্বারস্থ হব। বেঁচে না থাকার ইচ্ছে, এই জিনিসটা বোধহয় সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ ডিপ্রেশনের ক্ষেত্রে, কারণ ডিপ্রেশনের সাথে এটা খুব অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এ বাদে ডেইলি হেডেক, আচ্ছা আচ্ছা, আমার কোনো রকম এনার্জি আমি পাচ্ছি না, এবং সেটা দিনভর চলছে। এমন নয় যে স্বাভাবিক মন খারাপের সাথে এটা ডিফারেন্স এটাই যে মন খারাপ আমার সকালে থাকতে পারে, সন্ধ্যেই থাকতে পারে, বাট দিনের পর দিন আমার কোনো রকম এনার্জি নেই শরীরে, আমি কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছি না, আমার মনে হচ্ছে জীবনে আর বেঁচে থাকার কোনো কারণও নেই, আর দরজাগুলো সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে আমার জীবনের প্রত্যেকটা স্তরে এটা এফেক্ট করছে। না সেটা শুধু পড়াশোনা নয়, রিলেশনশিপ হতে পারে, কাজ হতে পারে, ইভেন আমি কাজে কতটা পারদর্শী সেই জায়গাতেও সেটা এফেক্ট করছে। এইগুলোই রেড ফ্ল্যাগ সাইন। জাস্ট সিম্পলি এটা মন খারাপ হয়ে বসে থাকছি সেই জিনিসটা নয়। ঠিক, ধরা যাক কেউ এই সমস্যাটা বুঝতে পারলো এবং ডাক্তারের দ্বারস্থ হলো, সেখানে তো তারপরে একটা ডায়াগনোসিসের পর্ব চলে, এবং তার খানিকটা আপনি বললেন যে কি কি দেখলে আমরা বুঝবো, এরপরে আসে চিকিৎসা। তো এই ধরনের সমস্যায় দুরকম চিকিৎসার কথা আমরা শুনি, যে কাউকে কাউকে বলা হয় কাউন্সেলিং করার জন্য, কাউকে বলা হয় ওষুধ খেতে হবে। তো এই ফারাকটা কোনখানে, মানে কার কাউন্সেলিং দরকার আর কার ওষুধ দরকার, এটা ঠিক কিভাবে নির্ধারিত হয়, এবং এই দুটো কি একসঙ্গেই কাজ করতে পারে? একদম, এটা বেসিক্যালি নির্ধারিত হয়, হিসেবটা খুব সোজা। সেটা হচ্ছে যদি সিমটম অল্প থাকে, মাইল্ড সিমটমস থাকে, তাহলে সেক্ষেত্রে কাউন্সেলিংয়েই পুরোপুরি সেরে যেতে পারে। যদি সিমটমস খুব বেশি হয় সেক্ষেত্রে ওষুধ খাওয়াটা ম্যান্ডেটরি, এবং যদি মাঝারি গোছের সিমটম হয় সেক্ষেত্রে যে কোনো একটা, কাউন্সেলিং হোক বা ওষুধপত্র, যে কোনোটাই একটা চুজ করা যেতে পারে, সেটা রুগীর চয়েসের উপরে। বাট আমি সেসব ক্ষেত্রে বলছি যেখানে প্রবলেমটা খুব সিরিয়াস, যেখানে বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই, সেখানে আর রোগীর চয়েসটা ম্যাটার করে না। আইডিয়ালি এই দুটো জিনিসই একসাথে হওয়া উচিত, কাউন্সেলিং এবং ওষুধপত্র। এবং এখানেই মনে হয় চলে আসে পরিবারের ভূমিকা, তার পরিবার, বন্ধু বান্ধব যারা ঘিরে রয়েছে, তাহলে তাদের ভূমিকা ঠিক কেমন হওয়া উচিত, সেটা যদি আপনি একটু বলেন আমার দর্শকদের। তাদের ভূমিকা অ্যাকচুয়ালি সাপোর্টিভ মানে কিন্তু সবসময় আমি সব কথা মেনে নেব, আহা কি হয়ে গেল এই জিনিসটা করব, এটা নয়। এখানে একটা টার্ম আসে এক্সপ্রেসড ইমোশন বলে। এক্সপ্রেসড ইমোশনে দুটো জিনিসই হয়, খুব ক্রিটিক্যাল পরিবার, যে দুচ্ছাই করছে, কিছুই হয়নি, নাটক করছে, এটাই মানতেই চাইছে না। আবার এর উল্টোটাও হয়, যেখানে অনেক বেশি ইমোশনাল ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে, যে আরে কি হয়ে গেল, তো কিছুই খাচ্ছে না, ওভার প্রোটেক্টিভ। এই দুটোর কোনোটাই নয়। সাপোর্টিভ হওয়া এবং প্র্যাকটিক্যাল হওয়া, ব্যালেন্স করতে হবে এই জায়গাটায়। হ্যাঁ, আমি তাকে ডাক্তার দেখাতেও নিয়ে যাব, চিকিৎসাও করাবো, এটাও যেমন সত্যি, তেমনি তাকে আবার রুটিন লাইফে ফেরত নিয়ে আসা, অ্যাক্টিভিটি শিডিউলিং, সেই জায়গাটাও খুব জরুরি। ফলে এটা খুব জরুরি একটা ভূমিকা, মানে কোন দিকে কতটা মন দিতে হবে যে তার চিকিৎসাটা ঠিকঠাক হচ্ছে, পাশাপাশি আমি তাকে এমন কোনো ফিলিং দেব না যে সে বিরাট অসুস্থ, তার কিছু করা চলবে না, তেমনটাও নয়। খুব জরুরি এই জায়গাটা। ডাক্তারবাবু, এখানেই আসে আর কিছু লোকজনের কথা, যেখানে পরিবার হোক বা রোগী হোক, এখনো না ডাক্তারের কাছে যে যাব মনের সমস্যা নিয়ে, একটা ট্যাবু এখনো থেকে গেছে 2025 সালেও। মানে বলে না, আমরা বিভিন্ন জায়গায় পড়েছি বা শুনেছি, পাগলের ডাক্তার দেখাবো, মানে পাগলের ডাক্তারের তকমা যেন সরছে না। হ্যাঁ, এইটাকে আপনি কিভাবে দেখেন, বা এটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করেন? এটা আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা বলছি। রোগী একবার আমাদের কাছে আসার পরে সেই ঘরটার ভেতরে তার সঙ্গে যখন কথাবার্তা হয়, 90% বা তার বেশি রোগীরই কোনোদিনই মনে হয় না যে তাকে পাগল হিসেবে দেখা হয়েছে। আর 5টা সিমটম দেখাতে তিনি যেমন হার্টের ডাক্তারের কাছে যেভাবে যাচ্ছেন, ফিজিশিয়ানের কাছে যেভাবে যাচ্ছেন, আমাদের কাছেও ঠিক সেভাবে আসছেন। তো এর জন্য না সবচেয়ে বড় যে জিনিসটা দায়ী, সেটা হচ্ছে যে মানুষ প্রশ্ন করে না। তারা আগে থেকেই একটা নোশন করে নিয়েছে যে পাগলের, এক্স্যাক্টলি, যে পাগলের ডাক্তারের কাছে আমি যাচ্ছি, সুতরাং যাবে এবং এ তো আমাকে পাগল ঠাউরাবে, আমার কোনো কথা বিশ্বাস করবে না, আমাকে গুচ্ছখানেক ওষুধ লিখে দেবে, আমি সারাদিন ঘুমাবো, আমার কথা বিশ্বাস করবে না। এক্স্যাক্টলি। এখন সেটা কিছু কেসে কোনো পেশেন্টের ডিলিউশন আছে, অন্য টপিক, বাট ডিলিউশন আছে বা স্কিজোফ্রেনিয়া আছে, তার ক্ষেত্রে সে তার একটা অন্য জগতের মধ্যেই রয়েছে, তার পরিবারের কাছ থেকে আমরা হিস্ট্রি নিচ্ছি, ক্লিনিক্যাল ব্যাখ্যা রয়েছে। কিন্তু ডিপ্রেশনের ক্ষেত্রে সেটা একদমই ভ্যালিড নয়। ইনফ্যাক্ট ডিপ্রেশনের রোগীর সাথে অন্য কারোর আসারও যে প্রয়োজন আছে সেরকম নয়, সে সাফিসিয়েন্ট। এবং সে যেটা বলছে সেটা একদমই তার সিমটমগুলোকেই শোনা হবে, সেগুলোই প্রাধান্য দেওয়া হবে। কিন্তু লোকজন এসে সেই জিনিসটা জিজ্ঞাসা করে না। বেশ কিছু ভুল ধারণা রয়েছে, এটা একটা ওষুধ সারা জীবন আমায় চালিয়ে যেতে হবে, সেটা আর এক ধরনের জিনিস, আর এক ধরনের ভুল ধারণা।
মানে আমরা এটা নিয়ে যত বেশি কথা বলবো, চর্চা একদম। করব, এই ধারণাগুলো ভাঙবে। ডাক্তারবাবু, আমরা ওষুধের কথা বললাম, কাউন্সেলিং এর কথা বললাম, কিন্তু নিশ্চয়ই আরো অনেক নতুন নতুন চিকিৎসা পদ্ধতি আসছে, কারণ আমাদের চিকিৎসা বিজ্ঞান প্রতিনিয়ত সামনে হচ্ছে। তো সেই দু একটা অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা যেটা বেশ কার্যকর এবং নিরাপদ, সেটা কি কি হতে পারে সেটা যদি একটুখানি বলেন। অনেক নতুন নতুন চিকিৎসার মধ্যে দুটো যেগুলো এই মুহূর্তে কলকাতা শহরেও অ্যাভেলেবেল, ইভেন আমাদের ইনস্টিটিউটেও আছে, একটা হচ্ছে কেটামিন থেরাপি। কেটামিন এক ধরনের অ্যানাস্থেটিক ওষুধ, আচ্ছা, হ্যাঁ, ড্রাগ। হ্যাঁ। সেইটা দেওয়া হয় খুব তাড়াতাড়ি সিমটম রিলিফের জন্য। আপনারা হয়তো জানেন যে যে কোনো মানসিক রোগের ক্ষেত্রে না, আজকে আমি ওষুধ স্টার্ট করলাম, আগামীকালে কিন্তু সিমটম রিলিফ হবে না। হ্যাঁ। সেটার জন্য সপ্তাহ লাগে, কোথাও 2 সপ্তাহ, কোথাও 4 সপ্তাহ। বাট কারোর ক্ষেত্রে এই ডিপ্রেশনটা এতটাই বেশি সিভিয়ার হয়ে আছে যে আমার প্রচণ্ড কুইক রেসপন্স, সময়টা দেওয়ার সময় নেই। এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে কিছু ঘন্টার মধ্যে রেসপন্স, ডিপ্রেশন আচ্ছা, সরিয়ে দেওয়া, সেটা হচ্ছে কেটামিন এটা তো থেরাপি। অসাধারণ একটা ব্যাপার। অসাধারণ। আর একটা হচ্ছে যেটাকে আরটিএমএস বলে, এটা এক টাইপের ম্যাগনেটিক থেরাপি। ব্রেনে কিছু ম্যাগনেটিক ওয়েভ পাঠানো হয়, টোটালি পেইনলেস, আউটডোর সিটিংয়ে, মিনিট 20 মতো সময় লাগে, এবং তারপরে এই পেশেন্ট বাড়ি চলে যাবে, কোনো ভর্তি থাকার ব্যাপার নেই। এটা হচ্ছে সেই সব ক্ষেত্রে যেখানে রেজিস্ট্যান্ট হয়ে গেছে, মানে আমি অনেকগুলো ওষুধ ট্রাই করেছি, আর সেটা বিভিন্ন কাজ ক্লাসের, করছে না। কাজ করছে না, সেই সব ক্ষেত্রে আরটিএমএস, Okay. এটা নতুন একদম উন্নত প্রযুক্তি, লেটেস্ট টেকনোলজি এবং অ্যাপ্রুভড ট্রিটমেন্ট। এই দুটির কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে? আরটিএমএস এর ক্ষেত্রে ভীষণই নেগলিজেবল, ওকেশনালি একটু হেডেক হতে পারে। আচ্ছা, কেটামিনের ক্ষেত্রে যেহেতু কেটামিন একটি অ্যানাস্থেটিক ড্রাগ, অজ্ঞান করার জন্য ইউজ হয়, এই চিকিৎসাতে খুব লো ডোজে ইউজ আচ্ছা, করা আচ্ছা, হয় হ্যাঁ। এবং ডিউরেশনটাও কম। ওকে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে অ্যানাস্থেটিক ড্রাগে যে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো থাকে সেগুলো কিছু কিছু সেটাই। হতে পারে। তার মধ্যে একটা হয় যে পেশেন্ট একটুখানি কনফিউজ থাকে যখন আচ্ছা। এই ট্রিটমেন্টটা চলে, তারপরে হ্যাঁ অনেক সময় বুঝতে পারে না সে কোথায় আছে, কিভাবে আছে। তো রিজনিং, লজিক্যাল জায়গাটা একটু অসুবিধা। কিন্তু সেটা হয়। খুবই সাময়িক, মানে সেটা জাস্ট এই প্রসিডিওরটা কমপ্লিট হওয়ার পরে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই ঠিক। ও, মানে এটা কিন্তু একটা যুগান্তকারী ব্যাপার যে ডিপ্রেশনের মতো সমস্যা থেকে কয়েক ঘন্টায় একটা রিলিফ পাওয়া যাচ্ছে, এবং সেটাও একেবারেই পেনলেস ভাবে, এবং আমাদের ঘরের কাছেই পাওয়া যাচ্ছে, এমন নয় যে এটার জন্য বাইরে ছুটতে হচ্ছে। একদম। তো এগুলো যত বেশি আমরা কথা বলবো, জানবো, আমার মনে হয় আমাদের সামনে আরো অনেক দরজা খুলবে। ডাক্তারবাবু, আপনি এত বছর চিকিৎসা করছেন, এত রোগী দেখছেন, এবং এই নতুন নতুন চিকিৎসার কথা বলছেন, তো আপনার এরকম কোনো অভিজ্ঞতা রয়েছে এমন কোনো রোগীর কথা যিনি খাদের কিনারায় দাঁড়িয়েছিলেন এবং ফেরার পরে তার জীবনটা বদলে গিয়েছে? এরকম অভিজ্ঞতা তো প্রচুর, এবং যে ওই জায়গাটা থেকে পেরিয়েছে একমাত্র সেই জানে। তবু আমি আপনাকে রিসেন্ট বলবো, কিছু সপ্তাহ আগে দেখা একটি ছেলের কথা। মেজর ডিপ্রেশনে ছিল এবং সে অ্যাকচুয়ালি জাম্প করে, লাকিলি বেঁচে যায়। Oh my হাতের God! ফ্র্যাকচার, বোথ বোন ফ্র্যাকচার, কোমরের পেলভিস ফ্র্যাকচার। এখন আউট অফ ডিপ্রেশন, ছেলেটি ডেন্টাল স্টুডেন্ট এবং আচ্ছা। এখন আবার পড়াশোনা শুরু করেছে, পরীক্ষা দিচ্ছে। বাহ, এটা তো মানে তার ছাত্র জীবনটা আবার নতুন করে একটা গতি পেলো, ফিরে এলো। অসাধারণ। ডাক্তারবাবু, আমার দর্শকদের মধ্যে এখনই হয়তো এমন কেউ নিশ্চয়ই রয়েছেন বা থাকতে পারেন যারা এরকমই কোনো অন্ধকারে হাতড়াচ্ছেন, পথ খুঁজে পাচ্ছেন না বা বুঝতে পারছেন না, কনফিউজড, বা হয়তো চিন্তা ভাবনায় তাদেরও অসঙ্গতি দেখা দিতে পারে। সেই দর্শকদের উদ্দেশ্যে, পার্টিকুলারলি সেই মানুষগুলোকে কি বলবেন আপনি? একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি একজন হিউম্যান বিইং যিনি নিজের ডিসিশন নিজেই মেক করতে পারেন। আপনার মধ্যে হয়তো কিছু ধারণা আছে, কিছু জায়গায় কিছু স্টিগমা আছে যে কারণের জন্য আপনি ট্রিটমেন্টের জন্য আসছেন না, বা ট্রিটমেন্টের জন্য আসা সেটা সম্পূর্ণ আপনার চয়েস। আমি বলবো আপনি আসুন, আপনি এসে কথা বলুন, আপনি এসে ডায়াগনোসিস শুনুন, আপনি আপনার ট্রিটমেন্ট প্ল্যান শুনুন। ফলো করা বা না করা সেটা আপনার উপরে, আপনার যা কিছু জিজ্ঞাসা আপনি জিজ্ঞেস করুন। ম্যান টু ম্যান কনভারসেশন যেরকম হয় আপনি সেরকম কনভারসেশন করুন। দিনের শেষে আপনাকে তো কেউ ফোর্স করছে না। আপনার যদি মনে হয় আপনার সঙ্গে সেটা ম্যাচ করে আপনি ফলো করুন, আপনার যদি না মনে হয় করুন না। বাট আপনি ঘরে বসে তো কোনোভাবেই এইখান থেকে বেরোতে পারবেন না। প্রথম পদক্ষেপটা কিন্তু করতেই হবে। ঠিক। ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে গোটা বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। এবং এই ডিপ্রেশন, যেটা কিনা একটা সঠিক বাংলা শব্দ মনে হয় এখনো হাতড়াতে হয়, কবি লিখেছিলেন নিম্নচাপ, তা হয়তো নয়। তো আমরা বলতে পারি একটা মানসিক ক্লান্তি, অবসাদ বা মস্তিষ্কের ক্লান্তি। তবে তা থেকে বেরোনোর কিন্তু উপায় আছে। একটু সহানুভূতি চাই, চিকিৎসা চাই, এবং সবচেয়ে বেশি যেটা চাই, ডাক্তারবাবু বললেন, যিনি বুঝছেন নিজের অসুবিধা
তিনি একটা পা বাড়ান, ডাক্তারবাবুদের কাছে পৌঁছান, তারা আমাদের পাশেই রয়েছেন সাহায্য করার জন্য। আপনারা যারা এপিসোড দেখছেন, যদি কারো মনের কোনো অন্ধকার জমে থাকে, জানবেন আলো কিন্তু অন্ধকারের পরেই থাকে। এই এপিসোড আপনাদের ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে মতামত জানান এবং শেয়ার করুন। যদি আপনাদের কারো মনে কোনো অন্ধকার জমে থাকে, কেউ কোনো মানসিক সাহায্য চেয়ে থাকেন, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 8777350151 এই নাম্বারে। আপনার নাম, পরিচয়, তথ্য সম্পূর্ণ গোপন থাকবে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।